Hello, my dear students. Welcome to Rajur Government Degree College. I hope you all are well. I am also fine by the grace of God. Today, I am going to teach you how to complete an incomplete sentence. Dear students, now let us start. আমার অনেক স্টুডেন্টই তোমরা ফোন করেছিলে যেন স্যার আমি বাংলায় কথা বলি, ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলি, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তো ঠিক আছে, আমি সেভাবেই তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার কাজ হচ্ছে তোমাদেরকে বোঝানো, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি। তো এবার আমরা বোর্ডের দিকে তাকাই বন্ধুরা, খেয়াল করো। দুটো সেন্টেন্স আমি লিখতেছি, লক্ষ্য করো। নেক্সট ওয়ান, তো ভালো করে খেয়াল করো দুটো সেন্টেন্স শিক্ষার্থী বন্ধুরা। প্রথম সেন্টেন্সটা আমরা লিখেছি অল দ্যাট, এখানে গ্যাপ দিয়ে লিখেছি ইজ নট গোল্ড। পরবর্তী সেন্টেন্সে লিখেছি অ্যাজ হি ইজ হার্ড ওয়ার্কিং ড্যাশ। তো এখন আমাদের বুঝতে হবে যে ইনকমপ্লিট সেন্টেন্স কিভাবে হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমাদের একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কখনো একটি শব্দ অথবা ফ্রেজ ব্যবহার করেও আমরা কমপ্লিট করতে পারি, অথবা দেখা গেল যে একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটা ক্লাস দেওয়া থাকবে। ধরে নাও তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কমপ্লেক্স সেন্টেন্স থাকে। তো কমপ্লেক্স সেন্টেন্সের হয় আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা থাকে, অথবা আমাদের প্রিন্সিপাল ক্লজটা দেওয়া থাকে। যদি আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া থাকে তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজ দিয়ে আমাদের একটা সেন্টেন্সকে, ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। আবার কখনো কখনো দেখা যায় যে কম্পাউন্ড সেন্টেন্সের একটা ক্লজ দেওয়া থাকে, অন্য একটা প্রিন্সিপাল ক্লজ আমাদের ব্যবহার করতে হতে পারে। অতএব মোট কথাটা হলো বা জিস্ট কথাটা হলো এই, যে কখনো আমাদের একটা শব্দ অথবা একটা ফ্রেজ দিয়ে আমাদের একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হতে পারে, আবার কখনো একটা পূর্ণ ক্লজ ব্যবহার করে আমাদের সেন্টেন্সটাকে পরিপূর্ণ করতে হতে পারে। তাহলে এবার প্রথমে লক্ষ্য করো বন্ধুরা, এখানে অল দ্যাট ইজ নট গোল্ড, এখানে আমাদের ডিমান্ড করে একটি ভার্ব, শুধু একটি ভার্ব দিয়ে আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি। তো আমাদের একটা প্রবাদে আছে যে চকচক করলেই শোনা হয় না, তার ইংরেজিটা হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। তাহলে এখানে আমাদের ভার্বটা হবে গ্লিটার্স, GLITTERS, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। পরবর্তী সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো, অ্যাজ হি ইজ হার্ড ওয়ার্কিং। তো এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া আছে, আমাদের এখানে সম্পূর্ণ একটা প্রিন্সিপাল ক্লজ ব্যবহার করে আমাদের সেন্টেন্সটা ব্যবহার করতে হবে, আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করো, অ্যাজ হি ইজ হার্ড ওয়ার্কিং, যেহেতু সে কঠোর পরিশ্রমী, তাহলে আমরা বুঝতেই পারছি যে একজন কঠোর পরিশ্রমী সে জীবনে উন্নতি করতে পারে। অ্যাজ হি ইজ হার্ড ওয়ার্কিং হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে এবার লক্ষ্য করো যে হি ক্যান শাইন ইন লাইফ, আমরা পুরো একটা ক্লজ ব্যবহার করে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। এবার আমি কিছু শব্দ বা ফ্রেজ যেগুলো আমাদের কমন সাধারণত থাকে সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত হয়ে থাকে, সেই সেন্টেন্সগুলো, সেই শব্দ বা ফ্রেজগুলো যদি আমাদের সেন্টেন্সে থাকে তাহলে কীভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব সেগুলো আমরা একটু লক্ষ্য করি। প্রথমে আমরা যাই টু এবং টু, টু অ্যান্ড টু।
আমাদের সেন্টেন্সের ভিতরে টু এবং টু এর ব্যবহার থাকতে পারে। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, আমাদের সেন্টেন্সগুলো কেমন হতে পারে। হি ইজ টু শর্ট টু ড্যাশ। যদি আমাদের সেন্টেন্সটা এমন হয় হি ইজ টু, টু এর পরে দেখো একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, এরপরে ইনফিনিটিভ মার্কার টু ব্যবহার করা হয়েছে, তাহলে বুঝতে হবে যে যদি এখানে টু থাকে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকে এবং পরবর্তীতে টু থাকে, তাহলে যুক্তিযুক্ত একটি ভার্ব আমরা এখানে ব্যবহার করে ইনকমপ্লিট সেন্টেন্সটাকে কমপ্লিট করব। আমাদের এই ভার্বের সাথে প্রয়োজন বোধে আমরা যে কোনো ফ্রেজ বা প্রয়োজনীয় শব্দগুলোও আমরা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা আমরা এই সেন্টেন্সটা কীভাবে কমপ্লিট করতেছি লক্ষ্য করো। হি ইজ টু শর্ট, সে এতটাই ছোট। হ্যাঁ, তো কি করতে পারে, যদি সে এত ছোট বা খাটো হয়, সে দেখা গেল যে এই রূপটা অতএব হাউস টপটা সে স্পর্শ করতে পারে না। তাহলে হি ইজ টু শর্ট টু টাচ দ্য রূপ। তাহলে বন্ধুরা দেখো আমাদের কমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল যে হি ইজ টু শর্ট, সে এত ছোট বা এত খাটো যে সে রূপটি টাচ করতে পারে না। তবে মূল ব্যাপারটা হলো টু এর পরে যখন আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ দেখব এবং তারপরে একটা টু দেখব, তাহলে বুঝতে হবে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে হলে আমাদের ভার্ব থেকে শুরু করতে হবে। তাহলে ভার্বটা আমরা ব্যবহার করলাম টাচ, ভার্বের 1 নাম্বার ফর্ম ব্যবহার করলাম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। এরপরে আমাদের প্রয়োজনীয় একটা শব্দ আমরা রূপ, দা রূপ ব্যবহার করলাম। তাহলে সেন্টেন্সটা আমাদের দাঁড়ালো হি ইজ টু শর্ট টু টাচ দ্য রূপ। নেক্সট ওয়ান, দ্য বয় ইজ টু ফুলিশ টু ড্যাশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, দ্য বয় ইজ টু ফুলিশ, ছেলেটি এত বোকা যে সে আমার কথা বুঝতে পারে না। আমরা এইভাবে লিখতে পারি বা তোমাদের মন মতো তোমাদের মনে যেটা লয় তোমরা সেইভাবে সেন্টেন্সটা ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, UNDERSTAND, আন্ডারস্ট্যান্ড এনিথিং, টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। তাহলে আমরা কি করলাম দেখো, লক্ষ্য করো, দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। তা এখানে আর একটা ব্যাপার লক্ষণীয়, এই যে আমরা টু এর পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা এখানে একটা টু ব্যবহার করছি। অনেক সময় দেখা যায় যে এই টুটা অমিট থাকে, অর্থাৎ টুটা কখনো কখনো থাকে না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যদি অ্যাডজেক্টিভ টু থাকে, এখানে টুটা থাকে এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে বন্ধুরা এখানে আমাদের একটি টু ব্যবহার করতে হবে এবং টু ব্যবহার করার পরে যুক্তিযুক্ত একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে যদি প্রয়োজন হয় তোমরা অন্যান্য শব্দ ভার্বের পরে ব্যবহার করতে পারো। এই গেল এক ধরনের সেন্টেন্স। আবার লক্ষ্য করো, এই টু এবং টু দিয়ে অন্য আর এক ধরনের সেন্টেন্সও আমাদের এখানে থাকতে পারে। সেটা কেমন এবার আমরা একটু দেখব। লক্ষ্য করো, দ্য ওয়ার্ক ইজ টু হার্ড ফর মি ড্যাশ। তো প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, দ্য ওয়ার্ক ইজ টু হার্ড ফর মি। তো এখানে আগের যে দুটো আমরা সেন্টেন্স করলাম সেখানে দেখলাম টু এবং এরপরে একটা অ্যাডজেক্টিভ ছিল, তারপরে আমাদের ইনফিনিটিভ মার্কার টু ছিল। কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমাদের সেই অ্যাডজেক্টিভটির পরে ফর যোগে যে কোনো একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকতে পারে, যেমন ফর মি, ফর ইউ, ফর হিম, ফর হার, অথবা যে কোনো নাউন যেমন ফর করিম, ফর রহিম, যে কোনো একটা নাউনও থাকতে পারে। তখন আমরা যদি এভাবে দেখি যে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস একটা পার্সোনাল অবজেক্ট আছে, তাহলে আমরা এখানে কখনো কখনো টু থাকতে পারে, আবার কখনো কখনো টু নাও থাকতে পারে। তাহলে আমরা কি করব, যদি না থাকে সেখানে টু ব্যবহার করব এবং যুক্তিযুক্ত একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। পরে যদি কোনো শব্দ আমাদের প্রয়োজন হয় সেই শব্দগুলো আমরা এখানে ব্যবহার করে যাব। তাহলে কি হলো, দ্য ওয়ার্ক ইজ টু হার্ড ফর মি টু
ডু। তাহলে দেখো আমরা শুধু একটা ভার্ব ব্যবহার করছি, দ্য ওয়ার্ক ইজ টু হার্ড ফর মি টু ডু। তাহলে আমাদের বাক্যের অর্থটা এমন ধারালো যে কাজটি আমার জন্য এত কঠিন যে সমাধান করতে পারতেছি না, বা আমি এটা কি করতে পারতেছি না। তো এই একটা নিয়ম গেল। এরপরে লক্ষ্য করো, সো ডট 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 দ্যাট। সো ডট ডট দ্যাট যদি আমাদের সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে সেন্টেন্সগুলো আমাদের কেমন হবে সেটা আমরা একটু লক্ষ্য করি। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো, আমাদের এখানে সেন্টেন্সটা আছে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। লোকটি এত দুর্বল যে, এই দ্যাটের পরে আমাদের সম্পূর্ণ একটা ক্লজ ব্যবহার করতে হবে এবং সেই ক্লজটা অবশ্যই নেগেটিভ সেন্সে হতে হবে। তাহলে বন্ধুরা আমরা এভাবে লিখতে পারি যে মানুষটি এত দুর্বল যে কোনো কাজ করতে পারে না, অথবা এত দুর্বল যে নড়াচড়া করতে পারে না। তো আমাদের যদি অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে এখানে দ্যাটের পরে আমাদের সম্পূর্ণ একটা ক্লজ ব্যবহার করতে হবে। তাই যদি আমরা সম্পূর্ণ একটা ক্লজ ব্যবহার করি, তো তোমরা নিশ্চয়ই জানো যে একটা ক্লজে কি থাকে, একটা সাবজেক্ট থাকে এবং একটা প্রেডিকেট থাকে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, যদি আমাদের একটা সম্পূর্ণ ক্লজ লিখতে হয় দ্যাটের পরে প্রথমে আমাদের একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে কোন সাবজেক্ট, আমরা কোন সাবজেক্টটি ব্যবহার করব সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এ ধরনের সেন্টেন্সে প্রথমে যে সাবজেক্টটি ব্যবহার করা হবে সেই সাবজেক্টটি আবার আমরা এখানে দ্বিতীয়বার ব্যবহার করতে পারি। তাহলে দ্য ম্যান এর পরিবর্তে আমরা তার প্রোনাউন ব্যবহার করলাম হি। তো কি বলছিলাম বন্ধুরা, যে দ্য ম্যান ইজ সো উইক, লোকটি এত দুর্বল যে সে নড়াচড়া করতে পারে না। তাহলে কি হবে বলো তো, হি ক্যান নট মুভ, সে নড়াচড়া করতে পারে না। তা আমি আগেই বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের সেন্টেন্সে দ্যাটের পরে যে সেন্টেন্সটা আমরা লিখব অবশ্যই সেই সেন্টেন্সটা নেগেটিভ হতে হবে। তাহলে নিয়ম অনুযায়ী প্রথম সেন্টেন্সের সাবজেক্টটি আমরা ব্যবহার করব, এরপরে ক্যানট অথবা কুড নট ব্যবহার করব, এরপরে যুক্তিযুক্ত ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। পরবর্তীতে যদি আমাদের কোনো শব্দের প্রয়োজন হয় তাহলে সেই শব্দগুলোও আমরা ওখানে ব্যবহার করব। তাহলে এখানে আমরা লক্ষ্য করব, এখানে আমরা কোথায় ক্যানট ব্যবহার করি সাবজেক্টের পরে আর কোথায় কুড নট ব্যবহার করি। সেক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্সটার দিকে তাকাতে হবে। প্রথম সেন্টেন্সটা বা প্রথম ক্লজটাই যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা এখানে ক্যানট ব্যবহার করব। যদি আমাদের পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুড নট ব্যবহার করব। চলে যাই আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে। দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স। দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট। সমস্যাটি এত জটিল যে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো, আমরা যদি এর আগে বলছিলাম যে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা আমরা পুনরায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, যদি আমরা প্রথম সেন্টেন্সের সাবজেক্ট ব্যক্তিবাচক দেখি তাহলে সেটাকে আমরা ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েসে আমরা সেন্টেন্সটি লিখব। কিন্তু যদি আমরা দেখি যে প্রথম সেন্টেন্সের সাবজেক্টটি আসলে অব্যক্তিবাচক, যদি ডিরেক্ট অবজেক্ট হয় বা অব্যক্তিবাচক অর্থাৎ ইম্পার্সোনাল সাবজেক্ট থাকে, অর্থাৎ কোনো বস্তুবাচক সাবজেক্ট থাকে, তাহলে আমরা সেই সাবজেক্টটা আবার পুনরায় ব্যবহার করতে পারি। তবে আমাদের কন্ডিশন হলো এই যে এই সেন্টেন্সটাকে পরবর্তীতে যে ক্লজটা আমরা লিখব বা সেন্টেন্সটা আমরা লিখব সেটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি নিয়ম অনুযায়ী প্রথম সেন্টেন্সের সাবজেক্টটি আবার পুনরায় বসবে, এরপরে ক্যানট বা কুড নট বসবে। যেহেতু সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে, প্রথম সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এখানে আমরা ক্যানট ব্যবহার করব। এবং যেহেতু আমাদের সেন্টেন্সটি এখন প্যাসিভ সেন্সে লিখতে হবে, তো কাজেই আমরা জানি
যে ক্যানের পরে বা মডাল অক্সিলারি, ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব, এই মডাল অক্সিলারি ভার্বের পরে বি ব্যবহার করলেই আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে ক্যান নট বি এবং ভার্বের 1 নাম্বার ফর্ম ক্যান নট বি। তো কোন ভার্বটা আমরা ব্যবহার করব একটু লক্ষ্য করো। আমরা জানি যে প্রবলেমের সাথে একটা সমাধানের কথাও চলে আসে, তাহলে সমাধান করা ইংরেজিটা হচ্ছে সলভ। তো লক্ষ্য করো প্রবলেমের সাথে যে আমাদের নাউনটা আমাদের সাবজেক্টটা ব্যবহার করেছিলাম প্রবলেম, এই প্রবলেমের সাথে আমাদের সলিউশনের একটা সম্পর্ক রয়েছে। তা কাজেই আমরা সেই সলিউশনের সলভ ভার্বটি ব্যবহার করব এবং সেটা ভার্বের 3 নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে লক্ষ্য করো, দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট ইট ক্যানট বি সলভড। শিক্ষার্থী বন্ধুরা, আবার সেন্টেন্সটা একটু লক্ষ্য করি। আমাদের সেন্টেন্সটা ছিল এই, দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি যেহেতু আমাদের প্রথম সেন্টেন্সের সাবজেক্টটা অব্যক্তিবাচক ছিল, পরবর্তীতে আমরা একটা ব্যক্তিবাচক সাবজেক্টও ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতেই পারি এরকম যে সমস্যাটি এত জটিল যে আমি এটাকে সমাধান করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহার করতে পারি। দ্য প্রবলেম ইজ সো কমপ্লেক্স দ্যাট আই ক্যান নট সলভ ইট। তাহলে এখানে আমরা কি করলাম লক্ষ্য করো, যখন আমরা একটা ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহার করলাম তখন সেন্টেন্সটা কিন্তু বা ক্লোজটা কিন্তু আমাদের অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। তা আমরা সেটাই করেছি, ক্যান নট সলভ, এবং পরবর্তীতে যে কাজটা করেছি তা হলো এই যে প্রথম সেন্টেন্সের যে সাবজেক্টটা যেহেতু দ্বিতীয়বার আবার সাবজেক্ট করি নাই, যার আমরা সাবজেক্ট করেছি একটি ব্যক্তিবাচক সাবজেক্টকে, তা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই প্রথম সেন্টেন্সের অব্যক্তিবাচক সাবজেক্টটাকে পরবর্তীতে ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের কিভাবে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আবার আমি এই ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় সে ব্যাপারে তোমাদের আরও অনেক ধারণা দিব। তো আজকের মতো এখানেই আমার ক্লাসটা শেষ করতে হচ্ছে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতে শেষ করছি।